আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে যে প্রাইমারি ক্যান্সারগুলো আসলে ডেভেলপড হয়, আমরা যদি সেখানে একটা লিস্ট করি, সেখানে দেখা যাবে সবচেয়ে কমনলি বা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি যেটা কন্ডিশনটা আমরা আসলে ডায়াগনোসিস করি, দ্যাট ইজ প্যাপিলারি কার্সিনোমা। মোটামুটিভাবে থাইরয়েডের প্রাইমারি ক্যান্সারের মধ্যে আমরা দেখি 85%ই হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। তাহলে প্যাপিলারি কার্সিনোমা যেহেতু আমরা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি পাই, দ্যাটস এটা আমাদের জন্য একটা ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট একটা কন্ডিশন। কেন প্যাপিলারি কার্সিনোমা সময়ের সাথে সাথে আমরা আসলে বাড়তে দেখছি এবং এটার পেছনে প্যাথোজেনেসিসের কারণগুলো কি? আমরা অলরেডি যে প্যাথোজেনেসিস, এখানে যে ড্রাইভার মিউটেশনগুলো আলোচনা প্রিভিয়াস ক্লাসে করেছি, সেটা ডেফিনেটলি এখানে আসবে। এবং এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা স্পেসিফিকভাবে আমরা এটাকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন এক্সপোজার, এইটা দেখা যাচ্ছে দিন শেষে প্যাপিলারি কার্সিনোমার ইনসিডেন্স বাড়ার জন্য একদম গ্রসলি রেসপন্সিবল আমরা আসলে বলতে পারি। আমাদেরকে প্রথমে আমরা এটা জানার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে এদের মরফোলজি কেমন, এরা দেখতে কেমন। যখনই আমরা কোনো টিউমারের মরফোলজি নিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা দুইভাবে আলোচনা করি। একটাকে আমরা বলি গ্রস মরফোলজি, যে খালি চোখে এটা দেখতে কেমন, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক মরফোলজি, যে আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা এটাকে কেমন দেখতে পাই। তাহলে প্রথমে গ্রস মরফোলজি নিয়ে আলোচনা করা যেতে পারে। তাহলে গ্রসলি যখন আমরা একটা টিউমারকে দেখতে পাই, সেখানে টিউমারটা এখানে ভ্যারিয়েশন আসলে থাকে, এটার অ্যাপিয়ারেন্সে আমরা ভ্যারিয়েশন দেখি। যেমন এটা কখনো সলিটারি হতে পারে। মনে করো সলিটারি বলতে আমি কী বোঝাচ্ছি, মনে করো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এখানে তুমি একটা সিঙ্গেল টিউমার পাইছো, তাহলে এটা হচ্ছে সলিটারি। অথবা কোনো ক্ষেত্রে এখানে আমরা মাল্টিপল ফোকাই পেতে পারি। তাহলে যদি মাল্টিপল ফোকাই থাকে, তখন আমি বলি কি মাল্টিফোকাল। তাহলে মাল্টিফোকালে তুমি হয়তো বা এরকম পাবা। সো এটা মাল্টিফোকাল হতে পারে। তাহলে সলিটারি অথবা মাল্টিফোকাল দুইভাবেই প্যাপিলারি কার্সিনোমা অ্যারাইজ করতে পারে। টিউমারটা কেমন, এখানে কিছু ক্ষেত্রে ওয়েল সার্কামস্ক্রাইবড, যে সারাউন্ডিং যে টিস্যুগুলো আছে তার থেকে আমরা খুব সহজে এটাকে আলাদা করতে পারি। তাহলে ওয়েল ডিফাইন্ড বর্ডার, তাহলে অনেক ক্ষেত্রে আমরা পাই ওয়েল ডিফাইন্ড বর্ডার, অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ওয়েল সার্কামস্ক্রাইবড। কিন্তু কিছু টিউমারের ক্ষেত্রে আবার আমরা এখানে একটু ভ্যারিয়েশন দেখি। সেটা কি, আমরা দেখি যে মনে করি এটা যদি একটা টিউমার হয়, সেটা কিছুটা স্ট্রাকচার তার সারাউন্ডিং আমাদের যেই এরিয়া আছে বা স্ট্রোমাল টিস্যু আছে বা অ্যাডজেসেন্ট যে প্যারেনকাইমা বললে ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে এই অ্যাডজেসেন্ট প্যারেনকাইমার সাথে এখানে ইনফিল্ট্রেশন আমরা দেখতে পাই। সো টিউমার ম্যাস যেটা আছে, সেটা সারাউন্ডিং যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমার এখানে ইনফিল্ট্রেশন হয়। এই যে প্যারেনকাইমার এখানে ইনফিল্ট্রেশন হয়, দ্যাটস ওয়াই টিউমারটার মার্জিনটা আমরা খুব ক্লিয়ার কাট বুঝতে পারি না। এই জন্য তখন আমরা এটাকে বলি ইল ডিফাইন্ড মার্জিন। তাহলে কখন ইল ডিফাইন্ড মার্জিন হচ্ছে, যদি টিউমারটা অ্যাডজেসেন্ট থাইরয়েড প্যারেনকাইমার সাথে ইনফিল্ট্রেশন যদি হয়, তখন আমরা দেখি ইল ডিফাইন্ড মার্জিন। তাহলে এখানে সলিটারি হতে পারে, মাল্টিফোকাল হতে পারে, ওয়েল ডিফাইন্ড হইতে পারে, ইল ডিফাইন্ড মার্জিনও থাকতে পারে। এই টিউমার আমরা যদি মনে করো যে ওইভাবে দেখতেছি, সেখানে আমরা এমনও পাইতে পারি যে একদম এরিয়া অফ ফাইব্রোসিস, এমন হতে পারে যে এরিয়া অফ ফাইব্রোসিস, মাঝখানে তুমি হয়তো বা ক্যালসিফিকেশন খুঁজে পাইতে পারো। আবার এমনও হতে পারে যে এটা সিস্টিক, যে এর মধ্যে এরকম ফ্লুইড জমে আছে। সো এটা একদম সলিড স্ট্রাকচারও হতে পারে, মাঝখানে ক্যালসিফিকেশনও পেতে পারো, অথবা এটা সিস্টিক লেশনও হতে পারে। তাহলে সলিড টিউমার হতে পারে, সিস্টিক টিউমার হতে পারে, সব রকম অ্যাপিয়ারেন্স আমরা পাই। যদি আমরা কখনো এই টিউমারটাকে কেটে এরকম কাটলাম, তাহলে এখন তুমি যদি কাটলো, তাহলে মনে করো এইটা একটা হাফ, এটা আর একটা হাফ, তাহলে মনে করো যে এই একটা হাফ আমি পেয়েছি। এখন তুমি এইখান থেকে এটা দেখতেছো, এখন তুমি এইখান থেকে টিউমারকে যদি আমরা আসলে কাটি এবং আমরা কাট সারফেসের দিকে যদি তাকাই, সেখানে অনেক সময় প্যাপিলারি ফোকাই দেখা যায়। তাহলে কাট সারফেস এখানে আমি কি দেখবো, প্যাপিলারি ফোকাই। ব্যাপারটা অনেকটা এরকম, দেখো প্যাপিলারি বলতে কি এরকম একটা প্রজেকশন বোঝায় না। সো মনে করো যে এটা যদি থাইরয়েড গ্ল্যান্ড হয় এবং তুমি যদি কোনো টিউমারকে কেটে নিয়ে আসো, সেখানে তুমি টিউমারটা কেটে দেখবা কি এখানে এরকম টিস্যু, এরকম একটা দেখবো যে এরকম একটা প্যাপিলারি ফোকাই বা প্যাপিলারি স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার এরকম তুমি দেখতে পারবে। তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই প্যাপিলারি ফোকাই। তাহলে আমরা যখন কোনো একটা প্যাপিলারি কার্সিনোমা গ্রসলি দেখছি, কাট সারফেসে প্যাপিলারি ফোকাই আমরা দেখতে পারবো। তাহলে এই যে প্যাপিলারি ফোকাই দেখতে পারবো, গ্রসলি দেখে সেখানে ডায়াগনোসিস হয়ে যায়। মনে করো অপারেশন টেবিলে তুমি সার্জারি করতেছো, তুমি সার্জারিগুলি কাটছো, কেটে এই প্যাপিলারি ফোকাই
জায়গায় তুমি দেখতে পারছো, কেটে যদি মাঝখানতে দেখো তুমি ওখানেই বুঝে যাবা যে এটা আসলে প্যাপিলারি কার্সিনোমা ছিল। এটা মানে খুব ক্লিয়ার কাট ডায়াগনোসিসে আমাদেরকে আসলে হেল্প করে। তাহলে এই জিনিসটা গেল। এখন আমরা আরেকটা টার্মিনোলজি প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা। প্রশ্ন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অ্যান্ড প্যাপিলারি মাইক্রোকার্সিনোমার মধ্যে পার্থক্য কী? আমার উত্তর হচ্ছে এখানে কোনো পার্থক্যই নাই। পার্থক্য শুধুমাত্র একটা জায়গায়, সেটা কি আদারওয়াইজ একটা নর্মাল কনভেনশনাল প্যাপিলারি কার্সিনোমা তুমি গ্রসলি এতক্ষণ যা যা আলোচনা করছি সব কিছু পাবা, শুধু ঘটনা একটাই যে এটার সাইজ ছোট। সাইজ কত ছোট? লেস দ্যান 1 সেন্টিমিটার। তাহলে একটা প্যাপিলারি কার্সিনোমা জাস্ট 1 সেন্টিমিটার থেকে সাইজে ছোট, এই জন্য আমি এটাকে বলতেছি প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা। তাহলে পার্থক্য কি? সাইজটা ছোট। সাইজ বড় হলে বলতাম প্যাপিলারি কার্সিনোমা, সাইজ ছোট দেখে আমি বলতেছি প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা। আর কোনো পার্থক্য এখানে আমরা কিন্তু তাহলে পাচ্ছি না। তাহলে এইগুলো সবই আমাদের গ্রস অ্যাপিয়ারেন্স বা গ্রস মরফোলজিক্যাল ফিচার। এবার আমরা আসি যে এইখানে যে হিস্টোলজিক্যালি আমরা যদি একটু মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস কী কী পাবো, তাহলে এবার আসি মাইক্রোস্কোপিক মরফোলজি। মাইক্রোস্কোপিক মরফোলজিতে আমাদের থাইরয়েড প্যাপিলারি কার্সিনোমার কিছু আমরা বলতে পারি যে এটাকে কী বলা যায় হলমার্ক, মাইক্রোস্কোপিক কিছু হলমার্ক আছে। কি কি আছে? প্রথম কথা, তুমি যে প্যাপিলারি কার্সিনোমা বলতেছো, প্যাপিলারি বলার কারণই হলো এখানে তুমি ব্রাঞ্চিং প্যাপিলা, এখানে প্যাপিলা লাইক স্ট্রাকচার, প্যাপিলারি স্ট্রাকচার পাবো। সো আমরা আসলে নর্মালি যেটা দেখি এখানে আমরা ব্রাঞ্চিং প্যাপিলা দেখি, ব্রাঞ্চিং প্যাপিলা। সো ব্রাঞ্চিং প্যাপিলাটা কি হতে পারে? এখন মনে করো এটা একটা স্ট্রাকচার যদি এরকম হয়, মনে করো এভাবে এটা আসছে, তাহলে যদি এটা এরকম যদি কিছু একটা হয়, তাহলে আমি এইটাকে বলবো একটা প্যাপিলারি প্রজেকশন, রাইট? তাহলে এটা হচ্ছে একটা নর্মাল প্যাপিলারি প্রজেকশন। যখন আমি বলছি ব্রাঞ্চিং প্যাপিলা, তখন আমি যেটা বোঝাই যে এই প্যাপিলার মাথা থেকে আরও এরকম শাখা পোশাখা বের হয়। মনে করো এরকম একটা গাছের শাখা পোশাখা যেরকম বের হচ্ছে, এখানেও সেরকম গাছের শাখা পোশাখা বের হয়। তাহলে এই যে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, তাহলে ব্রাঞ্চিং প্যাপিলা এখানে আমরা দেখতে পাই। তাহলে প্রথম কথা কি, এখানে পাচ্ছি ব্রাঞ্চিং প্যাপিলা। এবং এদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা ফাইব্রোভাস্কুলার স্টক দেখতে পাই। এদের এখানে আমি এর সাথে সাথে ফাইব্রোভাস্কুলার স্টক আমরা আসলে দেখতে পাই। এবং দেখা যাচ্ছে এই যে ফাইব্রোভাস্কুলার স্টক যেটা আমরা পাবো তার একটা কভারিং থাকে। সাধারণত এখানে আমরা দেখি যে মাল্টিপল লেয়ার অফ কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। এখানে কি দেখি? মাল্টিপল লেয়ার অফ কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। তাহলে এখানে যে এপিথেলিয়াল সেল আছে তারা কিন্তু কিউবয়েডাল। তাহলে এখানে ফাইব্রোভাস্কুলার যে স্টকগুলো পাবো তার কভারিংয়ে আমরা দেখবো মাল্টিপল লেয়ার অফ কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। তাহলে ফেয়ারলি এখানে আমরা ব্রাঞ্চিং প্যাপিলাটাকে মাথায় রাখবো এবং ফাইব্রোভাস্কুলার স্টক, যেখানে আমরা দেখবো যে মাল্টিপল লেয়ার অফ কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। তাহলে এটা গেল আমাদের প্রথম প্যাথোলজিক্যাল হলমার্ক। সেকেন্ড যে প্যাথোলজিক্যাল হলমার্কটা আমরা দেখবো সেটা হচ্ছে এখানে যে সেলগুলো আছে, এখানে যে সেলগুলো আছে, মনে করো এটা একটা ক্যান্সার সেল। এই সেলের এখানে আমি যেটা দেখতে পারবো সেখানে হচ্ছে এখানে নিউক্লিয়াসের, এইখানে মনে করো এটা নিউক্লিয়াসের এখানে কি থাকে? ক্রোমাটিন ফাইবারগুলো থাকে। দেখা যায় এই ক্রোমাটিন ফাইবারগুলো খুব ফাইনলি ডিসপার্সড হয়ে থাকে এবং অপটিক্যালি ক্লিয়ার অথবা এমটি অ্যাপারেন্স মনে হতে পারে। সো এই যে অ্যাপারেন্সটা এখান থেকে আসে, এইখানে এই জন্য এটাকে আমরা অরফ্যান অ্যানিআই নিউক্লিয়াই বলি। কি বলি? অরফ্যান অ্যানিআই নিউক্লিয়াই। তোমাকে এটা বলতে হবে যে প্যাপিলারি কার্সিনোমাতে অরফ্যান অ্যানিআই নিউক্লিয়াই পাবো। তাহলে অরফ্যান অ্যানিআই নিউক্লিয়াই বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি? বেসিক্যালি আমাদের একটা সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকার কথা ছিল? ক্রোমাটিন ফাইবার, রাইট? ক্রোমাটিন ফাইবারগুলো এখানে দেখা যাচ্ছে একদম ফাইনলি ডিসপার্সড অবস্থায় থাকে। কি থাকে? ফাইনলি ডিসপার্সড অবস্থায় থাকে। এই কারণে এটা আসলে খালি চোখেভাবে, মানে আমরা খালি চোখে না, আন্ডার দ্য মাইক্রোস্কোপে যখন আমরা দেখি এখানে মনে হয় আসলে কিছুই নেই, এখানে আসলে মনে হয় যে এখানে আসলে কিছুই নেই। সো একটা অপটিক্যালি আমাদের কাছে মনে হয় যে এখানে একটা ফাঁকা ফাঁকা আছে, অপটিক্যালি ক্লিয়ার মনে হয়, এমটি একটা অ্যাপিয়ারেন্স আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অরফ্যান অ্যানিআই নিউক্লিয়াই। আমরা একটু ছবি দেখার চেষ্টা করব। সো আমরা যদি প্যাপিলারি কার্সিনোমাটা দেখি, প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, অরফ্যান আচ্ছা, সো এইখানে তুমি দেখো যে এই যে সেলের মধ্যটা দেখো মনে হচ্ছে ফাঁকা হয়ে আছে, নিউক্লিয়াসের ওই জায়গাটা আসলে ফাঁকা হয়ে আছে। সো এই জন্য এটাকে অরফ্যান
আই নিউক্লিয়াস বলা হয়। সো এইখানে সেলগুলোর দিকে তাকাই, এটাকে আরও আমরা দেখতে পাই। আচ্ছা, সো এইখানে এটাকে এইখানে যদি আমরা এটাকে নিয়ে আসি, সো হিস্টোলজিক্যালি আমরা যদি সেলগুলোর দিকে তাকাই, দেখো এটা কিন্তু একটা নিউক্লিয়াই এবং দেখো কি সুন্দর কালার নিছে। মনে করো এটা সেলটা হয়তো বা এরকম, বাট এখানে তুমি দেখো ফাঁকা হয়ে আছে। কেন? নিউক্লিয়াইটা কালার নেয় নাই, নিউক্লিয়াসটা কালার নেয় নাই। সো এগুলো হচ্ছে অরফ্যান অ্যানিয়াই, এটা অরফ্যান অ্যানিয়াই, অরফ্যান অ্যানিয়াই অ্যাপিয়ারেন্স, অরফ্যান অ্যানিয়াই অ্যাপিয়ারেন্স, এগুলো আমাদের এখানে অরফ্যান অ্যানিয়াই অ্যাপিয়ারেন্স। আমরা আরও একটা ছবি দেখার চেষ্টা করি। এইখানে দেখো, এই দেখো যে সেলগুলা, দেখো মাঝখানে হচ্ছে ফাঁকা হয়ে আছে, এইটাই হচ্ছে আমাদের অরফ্যান অ্যানিয়াই নিউক্লিয়াই। আচ্ছা, তাহলে এই অরফ্যান অ্যানিয়াই নিউক্লিয়াই দেখতেছি। তাহলে আমরা নর্মালি আমাদের যে প্যাপিলারি যে স্ট্রাকচারটা সেটাকে একটু দেখি। তাহলে এটা হচ্ছে হিস্টোলজি। ওকে, সো হিস্টোলজিতে আমরা আসলে প্যাপিলাগুলো খুব ভালোভাবে দেখতে পাবো, ব্রাঞ্চিং প্যাপিলা। আমি ব্রাঞ্চিং প্যাপিলাটাকে একটু দেখাতে চাই। আচ্ছা, আমাদের ছবিটা একটু এই ছবিটা আমার মনে হয় খুব ভালো একটা ছবি। আচ্ছা, বা এটা এটা আচ্ছা, আমরা এখানে সেভ করে নিয়ে তারপর দেখাই। সরি। আচ্ছা, তাহলে আমরা এই ছবিটার দিকে একটু তাকাই। সো এইখানে আসলে আমরা ব্রাঞ্চিং প্যাপিলার এক স্ট্রাকচার কিন্তু আসলে দেখতে পাচ্ছি। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। তাহলে মোটামুটিভাবে আমরা অরফ্যান অ্যানিয়াই নিউক্লিয়াইও দেখতে পারলাম, আমরা ব্রাঞ্চিং প্যাপিলার স্ট্রাকচার এটাও আমাদের কাছে আসলে ক্লিয়ার হয়ে গেল। এর পাশাপাশি আমাদের প্যাথোলজিক্যাল হলমার্ক মানে হিস্টোলজিক হলমার্কের মধ্যে আরেকটা আমরা কী নিয়ে আসবো, সেটা হচ্ছে এখানে স্যামোমা বডি অনেক সময় আসলে পাওয়া যায়। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা কনসেন্ট্রিক্যালি ক্যালসিফাইড স্ট্রাকচার। বেসিক্যালি এটা কি? concentrically calcified structure, এবং এই স্ট্রাকচারটাকেই আমরা বলতেছি স্যামোমা বডি। বা স্যামোমা বডির নামের বানানটা একটু দেখো, স্যামোমা বডিজ। তাহলে স্যামোমা বডিজ আসলে কী জিনিস? ক্যালসিফাইড স্ট্রাকচার, এটা কনসেন্ট্রিক্যালি ক্যালসিফাইড স্ট্রাকচার, সেটাই হচ্ছে আমাদের স্যামোমা বডিজ। তাহলে স্যামোমা বডিজ আমরা আসলে দেখতে তাহলে কেমন হইতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্যামোমা বডিজের ক্ষেত্রে এখানে আমি একটা ইনফরমেশনটা অ্যাড করে রাখতে চাই। নর্মালি আমরা এটা প্যাপিলারি কার্সিনোমাতে পাইতে পারি, ঠিক আছে? নর্মালি প্যাপিলারি কার্সিনোমাতে পাইতে পারি, বাট ফলিকুলার অথবা মেডুলারি কার্সিনোমাতে সাধারণত এটা হয় না। কেন আমি এখানে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার কথা বললাম না? কারণ আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যেইটা আমাদের প্যাপিলারি কার্সিনোমা অথবা যেটা ফলিকুলার কার্সিনোমা, এটা অনেক সময় ফার্দার মিউটেশন থেকে সেইখান থেকে আমরা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা ডেভেলপ হইতে দেখতে পারি। এই জন্য অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাকে আমরা এক্সক্লুড করতেছি না, বাট আমরা মেডুলারি কার্সিনোমা বা ফলিকুলার কার্সিনোমা সেখানে সাধারণত স্যামোমা বডিজ আমরা আসলে পাই না। ইউজুয়ালি আমরা এখানে পাবো না, আমরা সাধারণত প্যাপিলারি কার্সিনোমাতেই পাবো। তাহলে স্যামোমা বডিজ আমরা একটু দেখি ছবি আমরা আসলে দেখতে পাই কিনা। সো স্যামোমা বডিজ, স্যামোমা। আচ্ছা, এইখানে স্যামোমা বডিজ, আচ্ছা আমরা এখানে স্যামোমা বডিজের যে ক্যালসিফিকেশন, এখানে প্যাপিলারি কার্সিনোমাতে আমরা এটা দেখতে পাচ্ছি। আরও কয়েকটা জায়গায় দেখা যায়, মেনিনজিওমা, মেসোথেলিওমা, সেরাস ওভারিয়ান টিউমার, সেখানেও স্যামোমা বডিজ পাইতে পারি। বেসিক্যালি এখানে কনসেন্ট্রিক একটা বেসোফিলিক ক্যালসিয়াম নীল। তাহলে বেসোফিলিক কেন বলা হচ্ছে? এই যে কালারটা নিছে একটু ব্লুইশ কালারটা নিছে, এই জন্য এটাকে বেসোফিলিক কালার বলা হচ্ছে। তাহলে বেসোফিলিক ক্যালসিয়াম রিং, এবং এটা সাধারণত ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের একটা সাইন। তাহলে দিস ইজ স্যামোমা বডি। তাহলে এবার আমরা আরও একটা ছবি দেখার চেষ্টা করি। এই যে এখানে স্যামোমা বডিজ দেখতে পাচ্ছি, যে দিস ইজ স্যামোমা বডিজ। এটা দেখতে খুবই মার্কা মারা, রাইট? দিস ইজ স্যামোমা বডিজ। আচ্ছা, সো এই দেখো এগুলো সবই স্যামোমা বডি। তাহলে আমরা এখানে স্যামোমা বডিজ দেখতে পেলাম। তাহলে মোটামুটিভাবে আমরা স্যামোমা বডিজ পাচ্ছি। তাহলে আমরা তিনটা অলরেডি মরফোলজিক হলমার্কের কথা বললাম। একটা হচ্ছে ব্রাঞ্চিং প্যাপিলা পাচ্ছি, একটা হচ্ছে অরফ্যান অ্যানিয়াই নিউক্লিয়াই পাচ্ছি, একটাকে বললাম স্যামোমা বডি। এর পাশাপাশি আমরা হিস্টোলজিক্যালি আর কী কী আইডেন্টিফাই করতে পারি? অনেক ক্ষেত্রেই ফোকাই অফ লিমফেটিক ইনভেশন প্রেজেন্ট থাকতে পারে। অনেক ক্ষেত্রে আমরা কী পাইতে পারি? দেয়ার উইল বি ফোকাই অফ লিমফ্যাটিক ইনভেশন।
তাহলে লিমফ্যাটিক ইনভেশন যেটা হচ্ছে সেই ফোকাইটা অনেক সময় আমাদের হিস্টোলজিক্যালি অ্যাপেয়ার করতে পারে। সো বাট সবসময় যে আমরা পাবো তা না। এখন এখানে একটা কোশ্চেন চলেছে, তাহলে লিমফ্যাটিক স্প্রেড আমরা ডেফিনেটলি পাই। এখন কথা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড কেমন হয়? সাধারণত ব্লাড ভেসেল ইনভলভমেন্টটা আনকমন। সাধারণত ব্লাড ভেসেল ইনভলভমেন্ট এখানে আমরা আনকমন পাই। তার মানে কি? তার মানে হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা যেটা, সেটা আসলে আমাদের লিমফ্যাটিক স্প্রেড বেশি হয়, বাট হেমাটোজেনাস স্প্রেড আসলে আমরা খুব আনকমন আসলে বলতে পারি। সো মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে দেখবো যে মেটাস্টাসিস যদি হয়, লিমফ্যাটিক মেটাস্টাসিস, তাহলে সবার আগে কে ইনভলভ হওয়া আসলে লজিক্যাল, সেটা হচ্ছে লিম্ফ নোড। এই কারণেই যে কোনো রকমের নেক সোয়েলিং যদি থাকে, ক্লিনিক্যালি আমাকে আসলে থাইরয়েড গ্ল্যান্ডের ওখানে যদি কোনো সোয়েলিং থাকে, ক্লিনিক্যালি আসলে আমরা লিম্ফ নোড চেক করতে চাই। এবং আমাদের কোন লিম্ফ নোড চেক করতে চাই? সবার আগে আমাদের সার্ভাইকাল লিফ নোটগুলাই চেক করা উচিত। এই জন্য দেখা যাবে যারা ইএনটিতে লেখাপড়া করে, ইএনটিতে পোস্ট গ্রেড করে, দেখা যাচ্ছে সার্ভাইকাল লিফ নোট দিয়ে তাদের অন্য লেভেলের আলোচনা, তারা এটার মানে গ্রেডিং টেডিং করে বিশাল অবস্থা। বাট এটার সিগনিফিকেন্স এটাই যে আমাদের প্যাপিলারি কার্সিনোমা সবচেয়ে কমনলি দেখা যাচ্ছে, সেই প্যাপিলারি কার্সিনোমা লিমফ্যাটিক ইনভেশন সবচেয়ে বেশি হয়, তাহলে তারা গেলে সবার আগে আমরা সার্ভাইকাল লিফ নোটেই আমরা আসলে মেটাস্টাসিস হইতে দেখবো। সো এই জন্য প্রপার স্টেজিংয়ের জন্য এটা নিয়ে বেশ আলোচনা করা হয়। সো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের জায়গাটা এখানে। তাহলে মোটামুটিভাবে হিস্টোলজিক্যালি আমরা প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হলমার্কগুলো আসলে দেখতে পাই। এর পাশাপাশি আমাদের কিছু হিস্টোলজিক ভ্যারিয়েন্ট অফ প্যাপিলারি কার্সিনোমা আমরা পাই, যেটা মানে কিছুটা আমরা এইভাবে বলতে পারি যে অন্য থাইরয়েড লেশনগুলোকে মিমিক করে, কিন্তু এগুলো সবাই প্যাপিলারি কার্সিনোমা, এবং এটাকে আমরা প্যাপিলারি কার্সিনোমার ভ্যারিয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করি। তাহলে আমাদের প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, এটার কিছু আমরা হিস্টোলজিক ভ্যারিয়েন্ট খুঁজে পাই। যেই ভ্যারিয়েন্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি, এটা আসলে প্যাপিলারি কার্সিনোমা, কিন্তু তাদেরকে হঠাৎ আমরা যদি আসলে দেখি, আমাদের মনে হতে পারে এটা ডিফারেন্ট টাইপ অফ কোনো থাইরয়েড লেশন, অন্য কোনো থাইরয়েড লেশন, বা এর মধ্যে কোনো সাধারণত অনেক সময় দেখা যায় যে একটা খারাপ প্রগনোসিস অনেক সময় এখানে আমরা পাইতে পারি। সো হিস্টোলজিক ভ্যারিয়েন্টগুলো এই জন্য আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, প্রগনোস্টিক কিছু ভ্যালুর কারণে। সো আমরা কী ভ্যারিয়েন্ট পাই? একটাকে আমরা বলি টল সেল ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে আমাদের টল সেল ভ্যারিয়েন্ট, একটা ভ্যারিয়েন্ট হচ্ছে আমাদের ডিফিউজ স্ক্লেরোজিং ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে আমাদের ডিফিউজ স্ক্লেরোজিং ভ্যারিয়েন্ট। এর পাশাপাশি একটা হচ্ছে আমাদের ফলিকুলার ভ্যারিয়েন্ট, একটা হলো আমাদের ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ পিটিসি বা প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। তাহলে মোটামুটিভাবে এই 3 রকম ভ্যারিয়েশন আমরা খুঁজে পাই। তবে আমাদের এমবিবিএস কারিকুলাম অনুযায়ী ফলিকুলার ভ্যারিয়েন্ট এইটা নিয়ে একটু আলোচনা করে, এখানে অফের জায়গায় অ্যান লিখছি। আচ্ছা, তাহলে ফলিকুলার ভ্যারিয়েন্ট এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা প্রিভিয়াসলি ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু দেখাইছিলাম যে ফলিকুলার ভ্যারিয়েন্টটা কিন্তু একটা আলাদা। সো ফলিকুলার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই? বেসিক্যালি এটার মধ্যে আমরা কিছু প্যাপিলারি কার্সিনোমার যে নিউক্লিয়ার ফিচার সেটা দেখতে পাই, কিন্তু এর পাশাপাশি আমরা ফলিকুলার আর্কিটেকচার, অলমোস্ট পুরাটাই ফলিকুলার আর্কিটেকচার খুঁজে পাই। তার মানে এখানে দেখা যায় যে এখানে স্ট্রাকচারটা অনেকটা ফলিকুলার আর্কিটেকচারকেই মিমিক করে। তাহলে আর্কিটেকচার, তাহলে ফলিকুলার আর্কিটেকচার আমি দেখতে পাই, কিন্তু যখন আমি নিউক্লিয়াসের দিকে তাকাই, নিউক্লিয়াসটা প্যাপিলারি কার্সিনোমার মতো, নিউক্লিয়াসটা প্যাপিলারি কার্সিনোমার মতো, অর্থাৎ এখানে অরফান অ্যানিয়াই নিউক্লিয়াই আমি পাবো, অরফান অ্যানিয়াই নিউক্লিয়াই আমি পাবো। তাহলে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা প্যাপিলারি, কিন্তু আদারওয়াইজ এটা ফলিকুলার স্ট্রাকচারের মতো। আমরা একটু ছবি দেখার চেষ্টা করি। সো ফলিকুলার ভ্যারিয়েন্ট, ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ প্যাপিলারি কার্সিনোমা। আচ্ছা, সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি দেখো এটা কি তোমার কি মনে হচ্ছে এখানে ব্রাঞ্চিং প্যাপিলা আছে? আমার কাছে মনে হচ্ছে না। আই ডোন্ট সি এনি ব্রাঞ্চিং প্যাপিলা। বরং আমরা যদি ফলিকুলার কার্সিনোমা দেখি, প্রায় সিমিলার গ্রোথ, বাট এখানে অরফান অ্যানিয়াই নিউক্লিয়াই আছে, যেমন এই ছবিটা আরও ভালো আসছে, এই ছবিটা আরও ভালো আসছে। আমি এটার সাথে কম্পেয়ার করব ফলিকুলার কার্সিনোমা। সো ফলিকুলার আমরা যদি কম্পেয়ার করি, সেইখানে বোঝা যাবে। আচ্ছা, থাইরয়েড হিস্টোলজি,
সো এইটা হচ্ছে আমাদের ফলিকুলার কার্সিনোমা। আচ্ছা, এখন আমি দুইটাকে পাশাপাশি রেখে কম্পেয়ার করি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। সো তুমি এই ছবিটা দেখো, এটা হচ্ছে রিয়েল ফলিকুলার কার্সিনোমা, আর এই ছবিটা দেখো, এটা হচ্ছে ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ প্যাপিলারি কার্সিনোমা। এখন প্যাপিলারি কার্সিনোমাতে আমরা কী পাইছিলাম? ব্রাঞ্চিং প্যাপিলা। এখানে কি তুমি কোনো ব্রাঞ্চিং প্যাপিলা দেখতে পাও না। এখন তুমি আমাকে খুব ক্লোজলি যদি বলো এটার মধ্যে কতটুকু পার্থক্য খুঁজে পাও, আমি তোমাকে পার্থক্য দেখাই দিই। তুমি এখানে যে নিউক্লিয়াসগুলো পাচ্ছ, এই নিউক্লিয়াসগুলোর দিকে তাকাও, আর এই নিউক্লিয়াসগুলোর দিকে তাকাও। এই নিউক্লিয়াসগুলো দেখো, এটা ওই অরফান অ্যান্ড ইয়াই নিউক্লিয়াসের মতো। সো পার্থক্যটা এটা ছাড়া আর কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। সো এই জন্য আমি এখানে বলছি যে আমাদের টোটাল স্ট্রাকচার বা আর্কিটেকচার ফলিকুলার আর্কিটেকচার, কিন্তু নিউক্লিয়াস সেগুলা প্যাপিলারি কার্সিনোমার মতো। এই জন্য এটাকে আমরা বলছি ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। এইখানে যারা আসলে এনক্যাপসুলেটেড ফলিকুলার ভ্যারিয়েন্ট যারা আছে, আমরা আসলে এখানে যেটা দেখি যে ক্যাপসুলার ইনভেশন যদি না হয়, সেখানে আসলে আমরা মেটাস্টাসিস ওইভাবে হইতে দেখি না। সো এই জন্য এদেরকে অনেক সময় নন ইনভেসিভ ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা উইথ প্যাপিলারি লাইক নিউক্লিয়ার ফিচার এভাবেও আলোচনা একটা আসতে পারে। আচ্ছা, এই জায়গাটাকে আমরা একটু আলাদাভাবে বলি। সেটা হচ্ছে আমাদের যেই প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, এটার যে ফলিকুলার ভ্যারিয়েন্ট, এই ফলিকুলার ভ্যারিয়েন্টের মধ্যে কেউ আছে এনক্যাপসুলেটেড। যারা এনক্যাপসুলেটেড তারা আসলে আমরা দেখি যে যদি এখানে ক্যাপসুলার ইনভেশন না হয়, যদি এখানে না হয়, এরা আসলে ওইভাবে মেটাস্টাসিস করে না। সো এইখানে আমরা যেটা দেখি যে দে আর ডিজিগনেটেড অ্যাজ নন ইনভেসিভ ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা। তাদেরকে আমরা কি বলছি? নন ইনভেসিভ ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা with papillary like nuclear feature, it makes sense। নামটা দেখে কঠিন মনে করা দরকার। তুমি দেখো এইটা পুরাটাই দেখতে ফলিকুলার থাইরয়েড ক্যান্সারের মতো, সত্য কথা, কিন্তু এইখানে দেখি যে আমরা নিউক্লিয়াসটা প্যাপিলারি কার্সিনোমার মতো। সো প্যাপিলারি এক নিউক্লিয়ার ফিচার, এবং এরা ক্যাপসুলকে ইনভেশন ওইভাবে করে নাই। সো এদেরকে আমরা এই জন্য বলছি নন ইনভেসিভ। তাহলে এইভাবে এটাকে আমরা ডেজিগনেশন করতে পারি। এবং সাধারণত এখানে মেটাস্টাসিস হয় না বললেই চলে, বা লো রিস্ক, দেয়ার ইজ লো রিস্ক অফ মেটাস্টাসিস বা রিকারেন্স, দুইটার ক্ষেত্রে আমরা লো রিস্ক দেখি। তবে এখানে আমাদের ইনভেসিভ টিউমারও কিন্তু আছে। যারা এখানে ইনভেসিভ টিউমার, তাদেরকে আমরা বলি ইনভেসিভ এনক্যাপসুলেটেড ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। যারা এখানে ইনভেসিভ, তাদেরকে আমরা কি বলছি? ইনভেসিভ এনক্যাপসুলেটেড ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। তাহলে তুমি দুইটা জায়গায় পার্থক্যটা আসলে দেখো। মূল পার্থক্যের জায়গায় যেটা বলা হচ্ছে, আমাদের ফলিকুলার ভ্যারিয়েন্ট যে আলোচনাটা আসছে, যদি তারা নন ইনভেসিভ হয়, তাদেরকে এখানে যেটা বলতে চাই, এটা ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা উইথ প্যাপিলারি লাইক নিউক্লিয়ার ফিচার। আর যদি সেটা ইনভেসিভ হয়, সেটাকে ফলিকুলারের মধ্যে ফেলায় নেয়, সেটাকে বলছে এনক্যাপসুলেটেড ফলিকুলার ভ্যারিয়েন্ট অফ আমাদের প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। বাট দিন শেষে দুইটাই আসলে আমাদের প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমার মধ্যেই আসলে চলে আসে। তাহলে মরফোলজিক্যাল আলোচনা আসলে এইটুকু। মরফোলজির পরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার। একটা পেশেন্টে যদি আমাদের প্যাপিলারি কার্সিনোমা ডেভেলপ করে, সেখানে ক্লিনিক্যাল ফিচার কী হবে? প্রথম কথা হচ্ছে, মোস্ট কনভেনশনাল যেই প্যাপিলারি কার্সিনোমাগুলো রয়েছে, মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট একটা অ্যাসিমটোমেটিক থাইরয়েড নোডিউল হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করে। মানে এখানে কোনো সিমটম নাই, অ্যাসিমটোমেটিক একটা জাস্ট থাইরয়েড নোডিউল, কোনো সাইন সিমটম প্রডিউস করে না, হয়তোবা ইনসিডেন্টালি হয়তোবা পালপেশনে চলে আসছে,
অথবা যে কোনোভাবে ইনসিডেন্টাল ডায়াগনোসিস মোস্ট অফ দ্য টাইম হয়। কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে পেশেন্ট যখন প্রথম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আসে সেখানে থাইরয়েড নোডুল সে হয়তো বা টেরই পায় নাই, সে যেটা টের পাইছে তার প্রথম একটা সার্ভাইকাল লিফ নোড বড় হয়ে গেছে, সে একটা সার্ভাইকাল লিফ নোড ম্যাস ডেভেলপ করতে বা লিম্ফ্যাডেনোপ্যাথি হয়। সেই লিম্ফ্যাডেনোপ্যাথি থেকে পরবর্তীতে ডায়াগনোসিস উইল লিড টু থাইরয়েড নোডিউল পরে পাওয়া গেল বা কার্সিনোমা ডায়াগনোসিস হলো। তাহলে এমনও হতে পারে যে প্রথমে একটা থাইরয়েড নোডিউল নিয়ে এসে আসছে, অথবা থাইরয়েড নোডিউল ধরা পড়ে না বাট সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি ডেভেলপ করে গেছে, সেটার ইভ্যালুয়েশন করতে করতে পরে ধরা পড়ে গেছে। তাহলে দুইভাবেই আসতে পারে। তবে এখন আইসোলেটেড আমাদের লিম্ফ নোড মেটাস্টাসিস হলো নাকি হলো না, এটার ইম্প্যাক্ট কতটুকু প্রগনোসিসের ক্ষেত্রে আসলে আমরা বলি গুড প্রগনোসিস। যদি সার্ভাইকাল লিম্ফ নোড মেটাস্টাসিস হয়েও থাকে, যদিও আমরা মেটাস্টাসিস হলে প্রগনোসিস একটু খারাপ চিন্তা করি, বাট যদি সার্ভাইকাল লিম্ফ নোড মেটাস্টাসিস হয় প্রগনোসিস আসলে গুড। সো আমরা এখানে গুড প্রগনোসিস দেখি। অ্যাকচুয়ালি থাইরয়েড প্যাপিলারি কার্সিনোমা প্রগনোসিস আসলেই ভালো মোস্ট অফ দ্য টাইম। সাধারণত সিঙ্গেল নোডিউল নিয়ে আসে এবং এই সিঙ্গেল যে নোডটা থাকে এটা কিন্তু আসলে ফ্রিলি মুভ করতে পারে, নট ফিক্সড টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার, এবং বিনাইল নোডিউলের সাথে ওইভাবে সহজে আসলে পার্থক্য করা ভেরি ডিফিকাল্ট। এবং যেহেতু এটা থাইরয়েডের সাথে অ্যাটাচড, সো যদি কেউ সোয়ালোয়িং করে, ওই যে বলে যে ঢোক গিলেন, এটা কিন্তু তখন দেখা যাচ্ছে যে মুভ করবে। সো ফ্রিলি এটা আসলে মুভ করতে থাকে ডিউরিং সোয়ালোয়িং। যদি বলে যে চাচা ঢোক গিলেন, দেখবো যে গয়টার যেভাবে মুভ করে, এই ছোট্ট নোডিউলটা যদি বেয়ারলি ভিজিবল হয়, যদি ভিজিবল হয় সেটাও দেখবা যে আসলে মুভ করতেছে। যদি কখনো এরকম হয় যে একটু অ্যাডভান্স ডিজিজ চলে গেছে এবং এটা সারাউন্ডিং স্ট্রাকচারকে যদি আসলে ইম্প্যাক্ট করে, সেই মোমেন্টে আমরা আরও আদার ফিচার পেতে পারি। তখন আমরা হোর্সনেস অফ ভয়েস পাবো। যদি ইসোফেগাস যদি আসলে ইম্প্যাক্ট, আমরা যদি ইম্প্যাক্ট ওখানে দেখি, সেখানে ডিসফ্যাজিয়া হতে পারে, ডিসফ্যাজিয়া হতে পারে। অনেক সময় পেশেন্ট কফ নিয়ে আসতে পারে, কোনো পেশেন্টের ক্ষেত্রে ডিসনিয়া থাকতে পারে। সো কোন স্ট্রাকচারটাকে সে আসলে ইনভলভ করতেছে, ট্রাকিয়া ইনভলভড হচ্ছে নাকি পেশেন্টের ইসোফেগাস ইনভলভড হচ্ছে নাকি ল্যারিংস ইনভলভড হচ্ছে, তার উপর ডিপেন্ড করে এখানে একটু কম বেশি সিমটম আসলে আসতে পারে। যদি কখনো কোনো পেশেন্টের এই সিমটমগুলো থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে। এবং অ্যাডভান্স স্টেজে থাকলে ডেফিনেটলি জাস্ট একটা সিঙ্গেল মেটাস্টাসিস নিয়ে আসলে প্রগনোসিস, যেমন এখানে প্রগনোসিস আর ওইটার মতো সমান হবে না, বাট এরপরও প্রগনোসিস আমরা অন্য ক্যান্সারের সাথে যদি কম্পেয়ার করি সেই হিসাবে আমরা আসলে ভালো দেখব। এখানে আমরা বলেছিলাম যে মোস্ট অফ দ্য টাইম আমাদের যে মেটাস্টাসিস হচ্ছে সেটা আসলে লিমফ্যাটিক মেটাস্টাসিস, খুবই মাইনরিটি, খুব রেয়ার অকেশনে, কিছু জায়গায় রেয়ার অকেশন, মাইনরিটি অফ পেশেন্টে আমরা হেমাটোজেনাস মেটাস্টাসিস দেখতে পাই। এবং হেমাটোজেনাস মেটাস্টাসিস যদি হয় মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি লাংয়ে ইনভলভমেন্ট হয়। সো কিছু পেশেন্ট আমাদের কাছে লাং ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে। লাং ইনভলভমেন্ট হলে এখানে আমরা যদি কোনো একটা এক্সরে করি ক্যানন বল মেটাস্টাসিস দেখতে পারবো। মনে করো এটা যদি একটা এক্সরে করো, মনে করো এটা একটা লাং, তুমি দেখবে এরকম ক্যানন বল মেটাস্টাসিস হয়ে আছে, সাধারণত ক্যানন বল মেটাস্টাসিস নিয়ে আসে, তাহলে লাং ইনভলভমেন্ট হতে পারে। আমরা কীভাবে এটাকে ডায়াগনোসিস করতে পারি? ডায়াগনোসিস করার জন্য আমরা আসলে যেটা এখানে করতে পারি, একটা হচ্ছে রেডিও নিউক্লাইড স্ক্যানিং। এর পাশাপাশি আমরা এখানে এফএনএসি করব, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি যদি করি, এফএনএসি যদি করি, সেখান থেকে আসলে ধরা পড়ে যায়। সো রেডিও নিউক্লাইড স্ক্যানিং, এফএনএসি যদি এগুলো করি, তাহলে এটা আমাদেরকে যেই সাহায্যটা করবে সেটা হচ্ছে বিনাইন নাকি ম্যালিগন্যান্ট, সেই ডায়াগনোসিসটা করে দেবে। ইজ ইট বিনাইন কন্ডিশন অর ইট ইজ এ ম্যালিগন্যান্ট কন্ডিশন? কারণ একটু আগে বলেছি যে এটা একটা থাইরয়েড নোডিউল হিসেবে আসে, কিন্তু এটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট আইডেন্টিফাই করা ভেরি ডিফিকাল্ট। সো এই আইডেন্টিফিকেশনটা আসলে আসবে রেডিও নিউক্লিয়াইড স্ক্যানিং অথবা এফএনএসি এটার মাধ্যমে। প্যাপিলারি কার্সিনোমা যদি আমরা আসলে থাইরয়েড সিন্টিগ্রাফিটা করি, সিন্টিগ্রাফিতে এটা কোল্ড ম্যাস হিসেবে ধরা পড়বে। সো যদি আমরা এখানে থাইরয়েড সিন্টিগ্রাফি করে থাকি, সেখানে আসলে কোল্ড
ম্যাস আমরা পাবো। সো এটাও আমাদের একটা ক্লু থাকবে যে সিন্টিগ্রাফিতে আমরা এখানে ক্লো দিয়ে পাচ্ছি। সাধারণত আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ডায়াগনোসিস যখন হয়ে যাবে সেখানে অ্যাজ আর্লি এজ পসিবল ট্রিটমেন্ট শুরু করে দেওয়া, এবং প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার আমরা একটু আগে যেটা বলছি এক্সেলেন্ট প্রগনোসিস দেখা যাচ্ছে যাদের ক্যান্সার ডেভেলপ করছে 10 ইয়ার সার্ভাইভাল 95%, যেখানে আমরা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল দিয়ে হিসাব করি, এখানে আমরা এইভাবে বলি পেশেন্ট 10 বছর পর্যন্ত বাঁচে 95% অফ দ্য টাইম। সো এই জন্য আসলে প্যাথোলজিতে আমাদেরকে আমাদের স্যাররা কোশ্চেন করতো, আমি এটা আগের ক্লাসেও বলছি যে যদি তুমি কোনো একটা টিউমার মানে ক্যান্সার চাও, তুমি কোন ক্যান্সার চাও, তোমাকে একটা ক্যান্সার নিতেই হবে, তোমার শরীরে একটা ক্যান্সার হবেই হবে, এখন কোন ক্যান্সার নিবা, তাহলে উত্তর হবে প্যাপিলারি ক্যান্সার, বিকজ এটার প্রগনোসিস সবচেয়ে ভালো, 95% সার্ভাইভাল রেট, 10 ইয়ার সার্ভাইভাল রেট। যদি কোনো পেশেন্টের প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা থাকে অথবা নন ইনভেসিভ ফলিকুলার থাইরয়েড নিওপ্লাজম থাকে উইথ প্যাপিলারি লাইক নিউক্লিয়ার ফিচার, সেখানে প্রগনোসিস ভালো। সহজ কথা হচ্ছে আমাদের ক্যান্সার যত ছোট যদি ইনভেশন না হয় সেইখানে প্রগনোসিস অল টাইম বেটার হবে। সো মাইক্রো প্যাপিলারি কার্সিনোমা অথবা আমি এটা দেখাই বলি যে এই যে নন ইনভেসিভ ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা উইথ প্যাপিলারি লাইক নিউক্লিয়ার ফিচার, এই কন্ডিশনগুলোতে আসলে আমরা প্রগনোসিস সবচেয়ে ভালো পাই। তাহলে আউটস্ট্যান্ডিং প্রগনোসিস যদি শুধু লোবেক্টমি করা হয়, যে থাইরয়েডের একটা লোবে টিউমার ছিল, মনে করো এই লোবে টিউমার শুধু এটুকু দেখেছো, এক্সেলেন্ট প্রগনোসিস এখানে চলে আসে এবং এখানে টোটাল থাইরয়েডেক্টমি করা লাগে না। তাহলে এই নন ইনভেসিভ ক্যান্সার যেটা আমি এখানে দেখাইলাম বা এইখানে যেই মাইক্রোপ্যাপিলারি ক্যান্সার, এই দুইটা কন্ডিশনে আমরা যদি ইউনিল্যাটারাল সাইডে মানে একটা সিঙ্গেল সাইডে জাস্ট লোবেক্টমি করতেছি সেখানে আমাদের আসলে বেটার প্রগনোসিস চলে আসে। আমরা টোটাল থাইরয়েডেক্টমি করা লাগে না। টোটাল থাইরয়েডেক্টমি না করা লাগলে সেটা বেটার এই জন্য যে থাইরয়েড গ্ল্যান্ডটা প্রিজার্ভ করতে পারছি। মনে করো থাইরয়েড গ্ল্যান্ড এইটুক ছিল, তুমি এইটুক এটা ফালাই দিছো, নো প্রবলেম, এইটুক কাজ করতেছে, তাহলে তার হাইপোথাইরয়েডিজমের প্রবলেমটা থাকলো না। কিন্তু তুমি যদি পুরোটা কেটে ফেলো তাকে আবার লাইফ লং থাইরক্স তোমাকে দিতে হবে, থাইরক্সিন তোমাকে দিতে হবে, লিভোথাইরক্সিন বা থাইরক্স তুমি যেটাই বলো তোমাকে দিতে হবে। সো পেশেন্টের জন্য সব দিক থেকেই আসলে এটা আমরা যখন ভালো বলি, তাহলে এখানে আমরা দেখি যে থাইরয়েডেক্টমি যেহেতু টোটালি করা লাগছে না, সো এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে টোটাল থাইরয়েডেক্টমি করতে গেলে ভোকাল কর্ড পালসি হওয়ার একটা চান্স আছে ডিউ টু ইনজুরি টু দ্য ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেখানে ইনজুরি হলে ভোকাল কর্ড পালসি হয়, যদিও আসলে এই ব্যাপারটা এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে সার্জনরা খুব সুন্দর করে কাজ করেন যেন এটা আমরা প্রিভেন্ট করতে পারি, মানে সর্বোচ্চ চেষ্টা করা হয় ভোকাল নার্ভ পালসি যেন না হয়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে প্রিজার্ভ করার জন্য সার্জনরা এখানে খুবই সতর্ক থাকেন, কিন্তু এটা আমাদের একটা কমপ্লিকেশনের জায়গা। সো আমরা যদি টোটাল লোবেক্টমি মানে টোটাল না করে জাস্ট লোবেক্টমি অ্যালোনভাবে করি, সেটা পেশেন্টের জন্য সব দিক থেকেই আসলে আমরা বলবো যে বেটার। আচ্ছা, এখন যে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো আসতে ছিল তো ভালো, কিন্তু কিছু তো আসলে মানে ব্যতিক্রম থাকে। সাধারণত 5 থেকে 20% পেশেন্ট এদের ক্ষেত্রে আমরা লোকাল অথবা রিজিওনাল রিকারেন্স অনেক সময় পাইতে পারি অনেক পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের কি 5 থেকে 20% পেশেন্টের ক্ষেত্রে লোকাল অথবা রিজিওনাল রিকারেন্স হচ্ছে। তাহলে এই যে রিকারেন্স হচ্ছে সেইখানে আমাদের এটা একটা কনসার্নের জায়গা যে একবার পেশেন্টের ট্রিটমেন্ট করলাম, পেশেন্ট ভালো হয়ে গেছে, কিন্তু তাদের আবার রিকারেন্স হলো। আবার দেখা যাচ্ছে যে কিছু পেশেন্ট আমরা দেখছি যে হেমাটোজেনাস মেটাস্টাসিস হচ্ছে, ডিস্ট্যান্ট মেটাস্টাসিস হচ্ছে, তাহলে 10 থেকে 15% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস হচ্ছে। মোস্ট অফ দ্য টাইম এখানে হেমাটোজেনাস রুটেই মেটাস্টাসিসটা হয়। সো প্রগনোসিস এই জায়গাগুলোতে আসলে একটু ভ্যারি করবে। তো মোটামুটি এই ছিল আমাদের প্যাপিলারি ক্যান্সার নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।